আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি তাদের জন্য বানানো যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন, সেখানে অবস্থিত কোনো এম্বাসি ফেস করার জন্য, অর্থাৎ দিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল ফেস করতে যাবেন তাদের জন্য। বিশেষ করে যে সকল আপুরা তাদের বেবি নিয়ে বা নিজেরাই একা যাবেন, তাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে আশা করছি পুরো ভিডিও দেখলে আপনার কোনো ইনফরমেশন গ্যাপ থাকার কথা না এবং আপনি দিল্লিতে খুব ইজিলি যে কোথাও মুভ করতে পারবেন এবং আপনার ভিএফএস ফেস করা থেকে শুরু করে পুরো দিল্লি ভ্রমণটা একদম সহজ হয়ে যাবে। তো প্রথমেই ধরে নিচ্ছি আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস ইন্ডিয়ান ভিসা কমপ্লিট। এখন সবার আগে আপনাকে বিমানের টিকিট কাটতে হবে। বিমানের টিকিট সাধারণত যত আগে কাটবেন মূল্যটা তত কম পড়বে। আর বিমানের টিকিট কাটার জন্য পরিচিত কোনো ভাই ব্রাদার অথবা কোনো ট্রাভেল এজেন্সি কাউকে খোঁজা লাগবে না। আপনি নিজে নিজে অনলাইনে গোজায়ান, ফ্লাইট এক্সপার্ট, এমি এই ওয়েবসাইটগুলো থেকে বিকাশ, নগদ, রকেট অথবা যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে টিকিট কেটে ফেলতে পারবেন। শুধু টিকিট কাটার সম্পূর্ণ প্রসেস নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সেটি আমি কমেন্টে দিয়ে রাখলাম, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর আপনার ফ্লাইটের সময়টা এমন একটা সময় নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি ইমিগ্রেশন সবকিছু শেষ করে অ্যাটলিস্ট সন্ধ্যা 6টা বা 5টার মধ্যে যাতে এয়ারপোর্ট থেকে বের হতে পারেন। কারণ এরপরে যদি আপনি হয় যে লাইক না 9টা বাজে 10টা বাজে বেরোলেন, তখন ওইখান থেকে আপনি যাবেন, যে তারপর একটা হোটেল খুঁজবেন, উঠবেন, এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো সকাল 10টা, 11টা, 12টা, 1টা এই টাইমের কোনো ফ্লাইট বুক করার জন্য। তো আপনার এয়ার টিকিট ডান, নাও যাওয়ার প্রিপারেশন। এখন ডলার নিবেন নাকি রুপি নিবেন, কিভাবে নিবেন প্রথমে বলে দিচ্ছি। লিগ্যাল ওয়ে হচ্ছে আপনাকে ডলার নিয়ে যেতে হবে। ডলার নিয়ে ইন্ডিয়াতে যে রুপিতে চেঞ্জ করে নিতে হবে। রুপি নিয়ে যাওয়াটা বেআইনি। আপনি সাধারণত 1-1.5 হাজার রুপি নিয়ে যেতে পারেন, যেটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হলে বলতে পারেন যে আমি এটা ট্যাক্সি ভাড়া বা বিমানে খাবার কেনার জন্য নিয়ে এসেছি। আর যদি কোনো কারণে এর থেকে বেশি রুপি নিয়ে যেতে চান, লাইক 5,000, 10,000, 20,000 বা তারও বেশি, এটা যদিও বৈধ নয়, তবে এই রুপিটা আপনার চেক ইন লাগেজে রাখবেন। চেক ইন লাগেজ মানে আপনি যেটা বোর্ডিং এর সময় দিয়ে দিবেন সেই লাগেজে। আপনার সাথে যে ব্যাগ থাকবে অর্থাৎ হ্যান্ড ক্যারি বা ক্যাবিন ব্যাগে এটা রাখবেন না। যদি রাখেন এবং ইমিগ্রেশন অফিসার সেটা দেখতে পায়, তাহলে সেই টাকা পুরোটাই রেখে দিবে, আপনার কিছুই করার থাকবে না। তাই আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা সবাই ভিএফএস গ্লোবালের যে পেমেন্ট আছে সেটা বাংলাদেশ থেকে অনলাইনে পে করে যাবেন, তাহলে এতগুলো টাকা ক্যারি করতে হবে না। আর আপনার সাথে যত টাকা থাকবে আপনার টেনশন তত বেশি। সো এই ব্যাপারটা সবাই আগে থেকে মাথায় রাখবেন। আর ভিএফএস এর ইন্টার ফিনল্যান্ডের পেমেন্ট অথবা আপনার ইন্স্যুরেন্সের পেমেন্ট, এগুলোর জন্য যদি হেল্প লাগে তাহলে আমাকে নক করতে পারেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আসুন এবার ব্যাগেজ নিয়ে একটু তথ্য দেওয়া যাক। লাগেজের ক্ষেত্রে আপনি 7 কেজি হ্যান্ড ক্যারি করতে পারবেন, যে ব্যাগ বা লাগেজের সাইজ সর্বোচ্চ 22 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই 22 ইঞ্চি একটি লাগেজ বা ব্যাগ প্লাস হচ্ছে মহিলাদের ভ্যানিটি ব্যাগ অথবা ল্যাপটপের ব্যাগ অথবা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট বহন করার জন্য যে নেয় ছোট ব্যাগগুলো, সেগুলো একসাথে হ্যান্ড ক্যারিতে নিতে পারবেন। অর্থাৎ আপনার হ্যান্ড ক্যারি 7 কেজি একটা ব্যাগ আর হচ্ছে প্লাস ছোট একটা ব্যাগ যেটা সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত হতে পারে, নিতে পারবেন। আর চেক ইন লাগেজে 30 কেজি পর্যন্ত নিতে পারবেন, যা সর্বোচ্চ 32 ইঞ্চি হতে পারে আপনার ব্যাগের সাইজ। তবে এয়ারলাইন এবং আপনার টিকিটের ধরন অনুযায়ী লাইক বিজনেস ক্লাস অথবা ইকোনমি এগুলোর উপর ভিত্তি করে হ্যান্ড ক্যারিতে 7 কেজির জায়গায় 10 কেজি বা তার বেশি এবং মেইন লাগেজে 30 কেজি প্লাস নিতে পারবেন। এটা আপনার টিকিটের ধরনের উপর ডিপেন্ড করবে। তো আপনি যখন টিকিটটা কাটবেন তখন আপনার এই যে ফ্লাইট ডিটেলসটা দেখতে পাচ্ছেন, ফ্লাইট ডিটেলস থেকেই কিন্তু আপনি আপনার ব্যাগেজ অ্যালাউন্সটা দেখে নিতে পারবেন। তো আপনি কতটুকু পর্যন্ত নিতে পারবেন ওয়েট, এটা এখানে মেনশন করা আছে। সো আপনার যে কোনো ধরনের কনফিউশন আর থাকবে না এটা যদি আপনি চেক করে নেন। এখন কিছু জিনিস আছে যেগুলো আপনি হ্যান্ড লাগেজে নিতে পারবেন না, আবার কিছু জিনিস আছে যেগুলো আপনি মেইন ব্যাগেজে নিতে পারবেন না। সেটা লিস্ট দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তো আশা করছি ব্যাগেজ বা লাগেজ সম্পর্কে আপনাদের যতটুকু তথ্য দরকার ছিল ততটুকু তথ্য পেয়েছেন। এখন আপনি আপনার লাগেজ বা ব্যাগেজ খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। নাও সব কমপ্লিট। এখন আপনার যেদিন ফ্লাইট, আপনার ফ্লাইটের সময়ের কমপক্ষে 2 ঘন্টা পূর্বে, অবশ্যই মিনিমাম 2 ঘন্টা পূর্বে আপনি এয়ারপোর্টে উপস্থিত থাকবেন, কারণ আপনার ইমিগ্রেশন এবং চেক ইন এগুলোতে সময় লাগবে। তো 2 ঘন্টা পূর্বে এয়ারপোর্টে চলে আসবেন। এয়ারপোর্টে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যেই এয়ারলাইনের টিকিট কেটেছেন সেই এয়ারলাইনের যে ব্যাগ ড্রপ সেকশন আছে অথবা তাদের যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে চলে যাবেন। সেখানে যে আপনি আপনার অনলাইন কনফার্মেশন টিকিটটা দেখাবেন। আপনি যদি উইন্ডো সিট চান তাহলে এটা তখনই বলতে হবে, অ্যাভেলেবেল থাকলে ওরা আপনাকে উইন্ডো সিট দিয়ে দিবে। আর আপনি যদি এটা আগে থেকে কনফার্ম করতে চান তাহলে আপনি যখন টিকিট কাটবেন, টিকিট কাটার পর গোজায়ান বা ফ্লাইট এক্সপার্ট বা এমি ওদের যে হেল্পলাইন আছে হেল্পলাইনে ফোন
ফোন করে আপনি আপনার যে সিট প্রেফারেন্স সেটা অনুযায়ী সিট বুক করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চার্জ নিবে। তো অনলাইন কনফার্মেশন ক্রস চেক করে ওরা আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। আপনার বোর্ডিং পাসে আপনার সিট নাম্বার, আপনার ফ্লাইট নাম্বার, আপনার গেট নাম্বার এগুলো সবই মেনশন করা থাকবে। তো বোর্ডিং পাস নিয়ে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক করা। আপনার ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক শেষ হয়ে গেলে আপনার এয়ারপোর্টের সব কাজ শেষ। তখন আপনার বোর্ডিং পাসের মধ্যে দেখবেন যে একটি গেট নাম্বার দেওয়া আছে, সেই গেট নাম্বারটা ফলো করে সেই গেট নাম্বারে চলে যাবেন। সেই গেট দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে উঠবেন। ফ্লাইটে ওঠার আগে কারো যদি ওয়াশরুম বা টয়লেটে যাবার প্রয়োজন হয় তাহলে আগেই সেরে নেবেন, কারণ ফ্লাইটে কিন্তু পানি ব্যবহার করার অপশন নেই, আপনাকে শুধুমাত্র টিস্যু ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করতে পারবেন বেসিনে, তাও খুবই সীমিত। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে এইখানটা হচ্ছে যে বেবিদের ডাইপার চেঞ্জ করার জন্য, এইখানটাতে আপনি আপনার বেবিকে রেখে আপনার বেবির সম্পূর্ণ ডাইপার চেঞ্জ করতে পারবেন। ডাইপারটা চেঞ্জ করে সেই ডাইপারটা হচ্ছে যে ডিসপোজাল, এখান দিয়ে হচ্ছে আপনি ওটা ফেলে দিতে পারবেন। আর হচ্ছে যে পানির ক্ষেত্রে যদি আমি বলি, দেখেন কত হালকা পড়ি। যাই হোক, এখন সবকিছু ডান। এখন সৃষ্টিকর্তার নাম নিয়ে আপনার যেই নির্দিষ্ট সিট আছে সেখানে বসে পড়ুন। আপনার সিট নাম্বারটা দেখতে পাবেন এই যে কেবিনের এই যে যেখানে লাগেজটা রাখে এই জায়গাটাতেই সিট নাম্বার আছে। এটা আপনার সিট নাম্বারটা দেখে আপনার নির্দিষ্ট সিটে বসে পড়ুন এবং সৃষ্টিকর্তার নাম নিন। আপনার যাত্রা শুভ হোক। দিল্লিতে ল্যান্ড করার পর প্রথম কাজ হচ্ছে ইমিগ্রেশন। তবে ইমিগ্রেশনের কার্যক্রম শুরুর আগে এই যে দেখতে পাচ্ছেন অ্যারাইভাল কার্ড বা ইমিগ্রেশন স্লিপ, এটি সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করে আপনার ছবি এবং ফিঙ্গার দেওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের কাছে এটি জমা দিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম দিবেন। আপনার নামের প্রত্যেক অংশ অনুযায়ী মাঝে একটি করে ফাঁকা ঘর রাখবেন। যেমন আপনার পাসপোর্টে আছে এমডি আরিহান মাহবুব, তাহলে এমডি লিখে একটা ঘর ফাঁকা, তারপর আরিহান, তারপর আবার একটা ঘর ফাঁকা, তারপর মাহবুব। তারপর ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ফ্লাইট নাম্বার, যেদিন আসলেন সেদিনের ডেট, এগুলো ঠিকঠাক লিখবেন। আপনি যেদিন দিল্লি আসলেন তার থেকে পূর্বের 6 দিনের মধ্যে আপনি অন্য কোনো দেশ ভ্রমণ করে থাকলে সেটা 6 নাম্বার পয়েন্টে লিখবেন, নয়তো এই ঘরটা ফাঁকা রাখবেন। 7 নাম্বারে আপনি দিল্লিতে যে হোটেলে উঠবেন সেই হোটেলের অ্যাড্রেসটা দিবেন। যদি কোনো হোটেল আগে থেকে বুক না করে থাকেন তাহলে যে এরিয়া উঠবেন সেই এরিয়ার কোনো একটা হোটেল গুগল থেকে সার্চ করে তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। 8 নাম্বারে আপনি যদি ইন্ডিয়ান ফোন নাম্বার থাকে সেটা লিখবেন, না থাকলে যে হোটেলের অ্যাড্রেস দিয়েছেন সেই হোটেলের নাম্বারটা লিখে দিবেন গুগল থেকে। শেষে আপনার পাসপোর্টের সাইন অনুযায়ী একটা সাইন দিয়ে দিবেন। এটা যদি বাংলাদেশ থেকে এই তথ্যগুলো আপনি আগে থেকে রেডি করে রাখেন তাহলে সুবিধা হয়, ওইখানে যে এয়ারপোর্টে বসে বসে মোবাইল গুতাগুলতি অনলাইনে সার্চ করা লাগে না। এই জিনিসটা আগে থেকে রেডি করে রাখলে ভালো হবে। আরেকটা কথা, ইমিগ্রেশন সিকিউরিটি চেকআপে মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি, চশমা, বেল্ট এই জাতীয় যা কিছু আছে সবকিছু খুলে একটা ট্রের মধ্যে রেখে সেটা স্ক্যানিং এর মধ্যে দিতে হয়। এটার জন্য আগে থেকে প্রস্তুত থাকাটা ভালো। অনেক ক্ষেত্রে অনেকেরই জুতা খুলতে হয়, এটা প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এরপরে ইমিগ্রেশন শেষ করার পর সর্বপ্রথম যেই কাজ সেটা হচ্ছে আপনার যে লাগেজ, চেক ইন লাগেজটা রিসিভ করা। ল্যান্ড করার পরে আপনি বিমানের ভেতর থাকতেই এয়ার হোস্টেসরা অ্যানাউন্স করে বলে দিবে যে আপনার লাগেজটি আপনি কত নাম্বার বেল্টে পাবেন। বেল্ট কি এবং আপনার লাগেজটি তাড়াতাড়ি পাওয়ার জন্য ভিডিওর এই অংশটুকু একটু মনোযোগ সহকারে দেখুন। ইমিগ্রেশন শেষ করার পর ব্যাগেজ সেকশনে আসলে এমন কয়েকটা স্ক্রিন দেখতে পাবেন। যে কোনো স্ক্রিনে আপনার হাতে থাকা বোর্ডিং পাসে যে ফ্লাইট নাম্বারটা দেওয়া আছে, আমারটা দেখতে পাচ্ছেন AI2770। এই ফ্লাইট নাম্বারটা এয়ারলাইনের নাম অনুসারে খুঁজে বের করবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লাইট নাম্বার, আর এই পাশে হচ্ছে বেল্ট নাম্বার, যে বেল্টে আপনার লাগেজটা খুঁজে পাবেন। বেল্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 4, 5, 6, 7 এগুলো এক একটা বেল্ট নাম্বার। এই বেল্টেই যাত্রীদের লাগেজগুলো আসে। তো স্ক্রিন থেকে আপনার ফ্লাইট নাম্বারটা খুঁজে বের করে কত নাম্বার বেল্ট সেটা দেখে নেবেন। আপনি চাইলে এখানে হেল্প ডেস্ক থাকে, তাদের থেকেও সেবা নিতে পারবেন। তো আপনার লাগেজটি যে বেল্টে আছে সেখানে চলে আসুন। প্রতিটা বেল্টেও কিন্তু একটি করে স্ক্রিন থাকে, সেখান থেকে আপনার ফ্লাইট নাম্বার অনুযায়ী বেল্ট নাম্বারটি মিলিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমার যে ফ্লাইট নাম্বারটি, এটি এই যে এখানে যে স্ক্রিন আছে এখানে স্ক্রিনের সাথে মিলিয়ে দেখলাম। তো এখন আপনার লাগেজটি আসা পর্যন্ত অপেক্ষা করুন, আসলে সেটি কালেক্ট করুন এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে এগোতে থাকুন।
এই ইন্টারন্যাশনাল অ্যারাইভাল আপনি হচ্ছে এইখান দিয়ে আসবেন, ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এখান দিয়ে আসে এই যে এখানটা হচ্ছে এয়ারটেলের সিম আপনি এখানে অন করাবেন, এই যে এখানটা হচ্ছে এটিএম আছে, এখান থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন। আর এই পাশটাতে হচ্ছে মানি এক্সচেঞ্জ আছে, মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, তো সবকিছুই অপশন আছে, টেনশন না কিছু নেই। এখান থেকে এসেই কিন্তু আপনি এই সব অপশনগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটিএম, ব্যাংক থেকে আপনি এখান থেকে যদি বের হন, এখান থেকে হচ্ছে আপনি ট্যাক্সি, মেট্রো সবকিছুই পেয়ে যাবেন। বের হয়ে এই যে এখানটা থেকেই উবার, পাঠাও, অটো, ট্যাক্সি সবই এখান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি চান মহিপালপুর যেতে অথবা পাহাড়গঞ্জ যেতে অথবা জামে মসজিদ যেতে, সবই কিন্তু এখান থেকে আপনারা বুক করে যেতে পারবেন। তবে আমি সবাইকে রেকমেন্ড করব মেট্রোতে করে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতেই মেট্রো স্টেশন, সামনেই, আপনার হেঁটে যেতে হয়তো বা 30 সেকেন্ড লাগবে। এখান থেকে মেট্রোতে করে আপনি দিল্লির যে কোনো জায়গায় যেতে পারবেন। আমি সবাইকে রেকমেন্ড করবো আপনারা মেট্রোতে চড়বেন। আর মেট্রোতে যাতে ইজিলি যে কোথাও যেতে পারেন সেই একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর কোথায় দিল্লিতে এসে কোথায় উঠবেন, মহিপালপুরে উঠবেন নাকি পাহাড়গঞ্জে উঠবেন নাকি জামে মসজিদের এতে উঠবেন, কেন উঠবেন বা কোন এরিয়াতে উঠলে কি ধরনের সুবিধা, সেটা নিয়ে আমার একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, আমি সেটাও কমেন্ট বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা রাতের বেলা আসবেন তাদেরকে সবাইকে সাজেস্ট করবো, বিশেষ করে যারা রাত্র 9টার পরে আসবেন সবাইকে বলবো আপনারা মহিপালপুরে চলে যাবেন, কোনো টেনশন নাই। মহিপালপুর এখান থেকে মাত্র 5-7 মিনিটের ডিস্টেন্স, আপনার সেই 1 ঘন্টা লাগবে হচ্ছে পাহাড়গঞ্জ যেতে, এত ঝামেলা কোনো দরকার নাই। মহিপালপুর থেকে বিএফএস ও অনেক কাছেই, মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। তো এখন যারা মহিপালপুর যাবেন তাদের মেট্রোতে যাওয়ার দরকার নেই, আপনারা সামনে থেকে অটো বা যে সিএনজি গুলো আছে এগুলো করে চলে যাবেন। 50 থেকে 100 রুপি ভাড়া নিবে, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে, চলে যাবেন। আর যারা পাহাড়গঞ্জ যাবেন অথবা জামে মসজিদে যাবেন অথবা সরাসরি ভিএফএস গ্লোবালে যাবেন, তারা মেট্রো স্টেশনের দিকে আগাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাংলাদেশ থেকে মেট্রোর এই অ্যাপটা ইনস্টল করে নিয়ে আসবেন। আমি এই অ্যাপের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিলাম। যারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ভিএফএস গ্লোবালে যাবেন তারা শিবাজি স্টেডিয়ামের টিকিট কাটবেন। আর যারা পাহাড়গঞ্জ যাবেন তারা রামাকৃষ্ণা আশ্রম মর্গ এই টিকিটটা কাটবেন। কাউন্টারে পাহাড়গঞ্জ বললেই এই রামাকৃষ্ণ আশ্রম মর্গ স্টেশনের টিকিটটা দিবে। আর যারা জামা মসজিদ যাবেন তারা জামা মসজিদের টিকিটটা কাটবেন। টিকিট তো কাটলেন, এখন আপনার ডেস্টিনেশন যেই মেট্রো স্টেশন সেই স্টেশন পর্যন্ত কিভাবে যাবেন তার সম্পূর্ণ গাইডলাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টেশনে আসার পর আপনার যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন রুট বিটুইন স্টেশনস, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে ইন্টার সোর্স, মানে আপনি যেই স্টেশন থেকে রওনা করবেন সেই স্টেশনটা লিখবেন। অর্থাৎ আমরা এখন আছি এয়ারপোর্টে, তো এয়ারপোর্ট টার্মিনাল 3 আমরা এটা সিলেক্ট করলাম। তারপর আপনি যেই স্টেশনে যাবেন, যারা সরাসরি ভিএফএস গ্লোবালে যাবেন তারা শিবাজি স্টেডিয়াম এইটা সিলেক্ট করবেন। আর যারা পাহাড়গঞ্জে যাবেন তারা হচ্ছে রামাকৃষ্ণা আশ্রম মার্গ, এই যে দেখতে পাচ্ছেন রামাকৃষ্ণা আশ্রম মার্গ এই স্টেশনটা সিলেক্ট করবেন। যারা জামে মসজিদে যাবেন তারা জামা মসজিদ লিখে সার্চ করবেন, তাহলে এটা চলে আসবে। তো আমি আপনাদেরকে পাহাড়গঞ্জের লোকেশনটা দেখাচ্ছি। তো এইটা সিলেক্ট করার পর গেট রুট অপশনটা দিবেন। এটা দেওয়ার পর দেখুন এটা ডিস্টেন্সটা দেখুন 21 কিলোমিটার, ভাড়া হচ্ছে 70 রুপি, 40 মিনিটের মতো সময় লাগবে। টোটাল 60টা স্টেশন আছে। এখন পাহাড়গঞ্জ পর্যন্ত যেতে হলে আপনাকে মাঝে 2টা ট্রেন চেঞ্জ করতে হবে। ট্রেন চেঞ্জ করতে হবে বলতে স্টেশন থেকে বের হওয়া লাগবে না, আপনি দেখা গেছে এক ট্রেন থেকে বের হয়ে পাশেই অপোজিটে আরেকটা প্ল্যাটফর্মে অন্য একটা ট্রেনে উঠতে হবে, অথবা বেসমেন্ট 1 থেকে বেসমেন্ট 2-তে যে একটা ট্রেনে উঠতে হবে, এরকম। তো ওদের এখানে যে ট্রেনগুলো আছে এগুলোকে বিভিন্ন কালারের নাম দিয়ে, লাইক ইয়েলো লাইন, ভায়োলেট লাইন, ব্লু লাইন, এরকম নাম দিয়ে ইন্ডিকেট করা হয়। এখানে টেনশনের কিছু নেই, প্রত্যেকটা স্টেশনেই যেই লাইনের ট্রেনে আপনি যাবেন সেই লাইনের ইন্ডিকেশন দেয়া থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো লাইনের দিকে ডিরেকশনটা দেয়া আছে, আপনি এই ডিরেকশন মতন গেলে ইয়েলো লাইনের যে ট্রেন আছে সেটা পেয়ে যাবেন। আবার ব্লু লাইন এরকম। তো প্ল্যাটফর্ম নাম্বার দেয়া আছে, প্ল্যাটফর্ম নাম্বারে পৌঁছার পরে আপনার ওইখানে সাইনবোর্ড দেওয়া থাকবে টর্চ ডাওয়ারকা সেক্টর 21 অথবা টর্চ মিলেনিয়াম হুদা সিটি। তো আপনি যেদিকে যাবেন সেই দিকে সাইনবোর্ডে এবং ওইখানে ডিটেলস সবকিছু দেয়া থাকবে, টেনশনের কিছু নেই। তো এই যে এই পাশের ট্রেনটা কিন্তু এই দিকে যাবে, আবার ওই পাশেরটা কিন্তু দেখেন টাওয়ার কাশ্মীরি গেট, হ্যাঁ ওইটা হচ্ছে অন্য।
তো আপনি যদি পাহাড়গঞ্জ যেতে চান সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে উঠে 1 2 3 4 অর্থাৎ নিউ দিল্লি স্টেশনে যে আপনাকে নামতে হবে। এটা কিন্তু ট্রেনের ভেতরেও দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর করে ইন্ডিকেট করা থাকে আপনি কোন স্টেশনে আছেন, কোন স্টেশন ক্রস করেছেন। যে স্টেশনগুলো ক্রস করেছেন সেগুলো রেড, যেগুলো সামনে আছে সেগুলো এখনো লাইট জ্বলেনি দেখতে পাচ্ছেন। আর আপনি যে স্টেশনটা আসবেন সেটা কিন্তু গ্রিন হবে। তো আপনাকে নিউ দিল্লি স্টেশনে নামতে হবে। নেমে আপনি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে যাবেন। এখানে দেখেন অ্যাপে দেয়াই আছে প্ল্যাটফর্ম 1 এবং এখানে দেয়া আছে যে চেঞ্জ টু ইয়েলো লাইন। তো পুরো মেট্রো স্টেশন জুড়ে ইয়েলো লাইনের ট্রেনটা কোন দিকে সেটা ফ্লোরে ইয়েলো কালারের স্টিকার দিয়ে ইন্ডিকেট করা আছে। তো ইয়েলো লাইন ফলো করে প্ল্যাটফর্ম 1-এ চলে আসবেন। প্ল্যাটফর্ম 1-এর ট্রেনটি মিলেনিয়াম সিটি সেন্টারের দিকে যাবে। উপরে লেখা থাকবে টুয়ার্ডস মিলেনিয়াম সিটি। ট্রেনটিতে উঠে পড়বেন। ওঠার পর পরবর্তী স্টেশন রাজীব চৌকতে নেমে যাবেন। নেমে ব্লু লাইনের ট্রেনের দিকে আগাবেন, যেটা 4 নাম্বার প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, ওই ঠিক আগের মতোই। তো ওই ট্রেনের গন্তব্য হবে ঢাকা সেক্টর 21, যেটা প্ল্যাটফর্ম উপরে সাইনবোর্ডে মেনশন করা থাকবে, আপনার টেনশন নেই। রাজীব চৌক থেকে ব্লু লাইনের ট্রেনে উঠে পরবর্তী স্টেশন রামাকৃষ্ণ আশ্রম মর্গে নামলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লোকেশন পাহাড়গঞ্জে চলে এসেছেন। এই স্টেশনের এখান থেকেই হোটেল শুরু। পুরো পাহাড়গঞ্জ অনেক হোটেল পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা একদম ভিএফএস গ্লোবালের কাছাকাছি হোটেল খোঁজেন তাদেরকে বলছি, এই যে রাজীব চৌক এরিয়াটা, এই এরিয়াটাই ভিএফএস গ্লোবালের সবচেয়ে কাছে। এখানেও অনেক হোটেল আছে এবং কম দামে খুব ভালো ভালো হোটেল পাবেন। এই এরিয়াতে হোটেল নিলে আপনি হেঁটেই ভিএফএস গ্লোবালতে ঢুকতে পারবেন। যাই হোক, আপনি পাহাড়গঞ্জ হোটেল নেন অথবা রাজীব চৌকে নেন অথবা জামে মসজিদে নেন, যেখানেই নেন না কেন, দিল্লিতে খুব অল্প টাকায় হোটেল বুক কিভাবে করবেন এবং সেই হোটেলের পুরো চিত্র চেহারা কিরকম সেটা দেখে হোটেল বুক করবেন, সেটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে। সেটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখলাম, যার প্রয়োজন হয় দেখে নিতে পারেন। ভিএফএস গ্লোবাল যাওয়ার জন্য আপনি আপনার হোটেল থেকে উবার, পাঠাও বা অটো এগুলোতে করে চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন উবারের ভাড়া জামে মসজিদ এরিয়া থেকে খুব কম, 115 টাকা, 100 টাকা, 90 টাকা এরকম আসে। আর পাঠাও তো আরো কম, মাত্র 25 রুপি দেখতেছেন ভাড়া। তো যারা মহিপালপুর থেকে যাবেন, মহিপালপুর থেকে অ্যারো সিটি মেট্রোতে যাবেন, অ্যারো সিটি মেট্রো থেকে শিবাজি স্টেডিয়াম মেট্রো চলে আসবে। অ্যারো সিটি মেট্রো থেকে শিবাজি স্টেডিয়াম মেট্রো আসতে মাত্র আপনার 9 থেকে 10 মিনিট সময় লাগবে। আর যারা পাহাড়গঞ্জ বা জামে মসজিদ থেকে আসবেন তারা উবার বা অটোতে করে চলে আসতে পারেন, এটাই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিএফএস গ্লোবালে চলে এসেছি। এই পুরো এরিয়াটা হচ্ছে ওয়েটিং জোন, এটা বেসমেন্ট 1-এ। আপনার সাথে যদি কোনো গেস্ট থাকে তাহলে তারা এখানে ওয়েট করবে। যারা ট্যাক্সি করে বা বাসে বা হেঁটে আসবেন তারা গ্রাউন্ড ফ্লোর থেকে 1 ফ্লোর নিচে আসতে হবে, এই বেসমেন্ট 1-এ আসতে হবে। আর যারা মেট্রোতে করে আসবেন তারা বেসমেন্ট 2 থেকে বেসমেন্ট 1 মানে 1 ফ্লোর উপরে আসতে হবে। উপরে এসে এই ফ্লোরেই যত এম্বাসি আছে সবগুলোই পেয়ে যাবে। এই দিকটায় হচ্ছে এম্বাসি গুলোতে এন্ট্রেন্স আর এই দিকটায় হচ্ছে এক্সিট। মাঝখানের এই লবিটা এন্ট্রি আর এক্সিট কে কানেক্টেড করেছে। আপনি টোকেন নিয়ে এম্বাসির ভেতরে প্রবেশ করার পরে প্রয়োজনে বারবার এইখানটায় আসতে পারবেন। আপনার যে গেস্ট যদি থাকে তার কাছে আসতে পারবেন, কথা বলতে পারবেন, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। আর আপনার যদি কোনো কিছু প্রিন্ট করা প্রয়োজন লাগে, বিশেষ করে যে ইন্ডিয়াতে এসেছেন সেই এন্ট্রি যে সিলটা আপনার পাসপোর্টে আছে এটা তো জমা দিতে হয়। তো এইটার জন্য এইখান দিয়ে নিচে 1 ফ্লোর নিচে অর্থাৎ মেট্রো যে স্টেশন আছে এখান দিয়ে নিচে মেট্রো স্টেশনে যে ওখানে একটা শপ আছে, সেখানে আপনি প্রিন্ট, ছবি তোলা এই যাবতীয় কাজগুলো আপনি সেরে ফেলতে পারবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমি অনেককেই দেখেছি তাদের সাথে কেউ আসলে তাদেরকে তারা বাহিরে রেখে আসে। এটা করবেন না। এখানে গেস্টদের জন্য ওয়েটিং জোন বানানো আছে, পর্যাপ্ত জায়গা আছে। আপনার সাথেই তাকে নিয়ে ভেতরে আসবেন, সেইখানটায় বসে ওয়েট করবে, চা খাবে, কফি খাবে। আপনার টোকেন নাম্বার অনুযায়ী সময় থাকা সাপেক্ষে আপনি এখানে এসে ওনাকে সময় দিতে পারবেন। এটা আপনার নার্ভাসনেসটাকে অনেকটা কমাবে। আবারও দেখেন লবির এই পাশটাতে এদিক দিয়ে হচ্ছে এম্বাসিতে প্রবেশ করার গেট আর এই পাশটাতে হচ্ছে এক্সিট। আর অনেকেই ভিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্টে যে সময়টা দেয়া থাকে সেটা নিয়ে খুব বেশি টেন্স থাকেন। সেটা নিয়ে খুব বেশি টেন্স হওয়ার কারণ নাই। আমি এমনও দেখছি যে তারা হচ্ছে ওই সময় মতো আসতে যে মেইন কাগজপত্র হোটেলে ফেলে চলে আসে। তো এরকম করবেন না, কারণ এইখানে আপনি যখন ঢুকবেন, ঢোকার সময় আপনাকে একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনের সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে ভিতরে ডাকবে। তখন ওই যে অ্যাপয়েন্টমেন্টের টাইম, ওই টাইমের আসলে কোনো ভ্যালু থাকে না। আপনি লাইক হসপিটালে অথবা আমরা যে ব্যাংকে যাই তখন যে আমাদেরকে টোকেন দেওয়া হয়, টোকেন সিরিয়াল অনুযায়ী ডাকে, ঠিক সেম টোকেন সিরিয়াল অনুযায়ী ডাকা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভিএফএস এর যে মেইন এম্বাসি গুলো সেইখান থেকে বের হলাম। বের হয়ে এই যে হাতের বাম পাশে যে সিঁড়ি, এটা দিয়ে কিন্তু আবার এন্ট্রেন্সের দিকে যাওয়া যায়।
আর সোজা ওই লবিটার দিকে চলে গিয়েছে স্টারবাকস এগুলো। এই আমার হাতে ডান পাশে কানাডিয়ান এম্বাসি। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে কি ধরনের প্রশ্ন এম্বাসিতে করা হয়। আসলে এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটা নর্মালি স্মুথলি অ্যান্সার দিতে পারেন। আপনি যদি স্মুথলি অ্যান্সার দিতে পারেন তাহলে 3টা থেকে 4টা কোশ্চেনই আনা। আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ভার্সিটিতে পড়তে যাচ্ছেন, আপনি ফিনল্যান্ড কেন যাচ্ছেন, আপনার স্পন্সর সম্পর্কে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে। এরকম 3 থেকে 4টা কোশ্চেনই আনা। আর আপনি যদি একটু ঘাবড়ে যান, নার্ভাস হয়ে যান, না অ্যান্সার ঠিক মতো দিতে না পারেন, তখন আপনার কোশ্চেনের পরিমাণও বাড়বে। সর্বশেষ একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই বলে ভিতরে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ফোন এগুলো নেওয়া যায় না। এটা কোনো সমস্যা নাই, ওইখানে এরকম কোনো কিছু মেনশন করা নাই। সবাই ফোন টোন নিয়ে যায়, ভিতরে ফোন ইউজ করে, সবকিছু করে। ইভেন ভিতরে ফোনের চার্জারও দেওয়া আছে। এম্বাসি যে মেইন যে রুম যেখানে ইন্টারভিউ হবে তার বাইরেই ফোনের চার্জার সবই দেওয়া আছে। সো এরকম কোনো রেস্ট্রিকশন নাই। তো এটা নিয়ে ঘাবড়ানোর বা এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ফাইনালি আশা করছি আমি সকল তথ্যই ইনশাল্লাহ প্রোভাইড করেছি। যদি কোনো কিছু মিস হয়ে যায় এর মধ্যেও, তবে ক্ষমা প্রার্থী। আর আপনারা যদি অনুপ্রেরণা দেন তাহলে ভবিষ্যতে আরো ফিনল্যান্ড রিলেটেড আরো যত ভিডিও আছে দেওয়ার চেষ্টা করব। আমার এই পেজের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।